সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 170 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ জ্যামিতি অংশের শেষ পৃষ্ঠা। তো এখানে শেষ পৃষ্ঠায় বলা আছে যে কম্পাস ব্যবহার করে বাম পাশের নকশাটির মতো ডানে নকশাটি আঁকি। তো কম্পাস বলতে আমরা কোন কম্পাস বুঝি? পেন্সিল কম্পাস। এই যে এইটা দ্বারা আমরা এখানে এইরকম একটা নকশা তৈরি করব। তো আমরা এখানে প্রথমে পেন্সিলটা লাগিয়ে তারপর এখানে মাঝখানে বসাবো। বসানোর পর দুই পাশে মেপে তারপর আমরা বৃত্তটা অঙ্কন করি। বৃত্তটি অঙ্কন করলাম। এখন এর সাথে এই 1 2 3 4টে বৃত্ত অঙ্কন করব। অঙ্কন করলেই আমাদের এই নকশাটি চলে আসবে। তাহলে কিভাবে অঙ্কন করব? এখানে আবার মাঝ বরাবর বসাই। বসানোর পর এখানে এটার মাপ দিই, মাপ দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। এই যে বৃত্তটা হয়ে গেছে। তারপর আবার এখানে বসে আর একটা বৃত্ত অঙ্কন করি একই মাপ নিয়ে। এই যে অঙ্কন করলাম। তারপর এখন এখানে বসে এখানে মাপ দিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করি। এই যে আবার এখানে বসে আর একটা বৃত্ত অঙ্কন করি। তো বৃত্তটি হলো। বৃত্ত হওয়ার পরে এখানে এই সেম নকশাটি এখানে হয়ে গেছে। এরপর আমরা দেখব 5 নম্বরে নিচের ছকটি পূরণ করি। নিচের ছক কীভাবে পূরণ করব? এখানে বলা আছে যে ঘনবস্তুগুলোর নাম, এই নামগুলো উপর থেকে দেখতে যেমন আর পাশ থেকে দেখতে যেমন, এখানে সেটা লিখতে হবে। প্রথমে একটি করে দেওয়া আছে যে ঘন উপর থেকে দেখতে আয়ত বা বর্গের মতো লাগে, আর পাশ থেকে দেখতে আয়ত বা বর্গের মতো লাগে। আর গোলককে যদি আমরা পাশ থেকে দেখি, উপর থেকে দেখি, তাহলে বৃত্তের মতো লাগে, বৃত্ত। আবার পাশ থেকে দেখলেও এটা বৃত্তের মতো লাগে, কারণ এইভাবে যে গোলকটা থাকে, গোলকটা পাশ থেকে, উপর থেকে, নিচ থেকে যেদিকেই দেখা যায় বৃত্তের মতো লাগবে। তো এখানে বেলুনটা দেখতে বৃত্তের মতো। উপর থেকে যদি দেখি তাহলে বৃত্ত, আর পাশ থেকে যদি দেখি তাহলে আয়ত। আমরা আগের ভিডিওতে দেখেছি যে বেলুনকে উপর থেকে দেখলে বৃত্ত এবং পাশ থেকে দেখলে আয়ত, এরকম। আর কোনকে যদি উপর থেকে দেখা হয় তাহলে বৃত্তের মতো দেখা যায়, আর পাশ থেকে দেখলে ত্রিভুজের মতো লাগে, ত্রিভুজ। ঠিক আছে? কোনক উপর থেকে দেখলে এরকম বৃত্ত, আর এরকম পাশ থেকে দেখলে এরকম ত্রিভুজের মতো লাগে। তারপর 6 নম্বরের নিচের বাক্যগুলো যাচাই করে সত্য নাকি মিথ্যা তা লিখি, এবং বাক্যটি মিথ্যা হলে সঠিক বাক্যটি লিখি। তাহলে এখানে প্রথমে বাক্য, তারপর সত্য বা মিথ্যা হলে সঠিক বাক্য লিখতে হবে। আর যদি সত্য হয় তাহলে এখানে আর কিছু লেখার দরকার নাই। তো এখানে চতুর্ভুজের বাহুর সংখ্যা 3, এটা কি? মিথ্যা। চতুর্ভুজ মানে হলো 4 বাহু, মিথ্যা। তাহলে চতুর্ভুজের বাহু 4টি। এরপরে আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, দুই নম্বরটা ট্রাপিজিয়ামের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু আছে। এটা এক জোড়া সমান্তরাল বাহু আছে, এটা সত্য, কারণ ট্রাপিজিয়ামের কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল, 2 জোড়া সমান্তরাল হতেও পারে, নাও হতে পারে। তারপরে 3 নম্বরে আছে আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম।
আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, এটা হচ্ছে মিথ্যা। আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, এটা হচ্ছে কি, এটা সত্য। আয়ত এক ধরনের ট্রাপিজিয়াম, এটা হচ্ছে সত্য। আচ্ছা, তারপরে 4 নম্বরে সামান্তরিক এক ধরনের রম্বস। সামান্তরিক এক ধরনের রম্বস, এটা হচ্ছে মিথ্যা। এটা সত্যটা কি হবে? রম্বস এক ধরনের সামান্তরিক। রম্বস এক ধরনের সামান্তরিক। সামান্তরিক এক ধরনের রম্বস নয়, রম্বস এক ধরনের সামান্তরিক। সকল রম্বসই বর্গ, এটাও মিথ্যা। এটা মিথ্যা। সকল রম্বসই বর্গ না, সকল বর্গই রম্বস। সকল বর্গই রম্বস। তারপর সকল সামান্তরিকই আয়ত, এটাও মিথ্যা। সকল আয়তই সামান্তরিক, মিথ্যা। সকল আয়তই সামান্তরিক, সামান্তরিক। তারপরে 7 নম্বরে রম্বসের কোনো বাহুই সমান্তরাল নয়, এটা মিথ্যা। রম্বসের কোনো বাহু সমান্তরাল নয়, এটা মিথ্যা। রম্বসের বিপরীত বাহু জোড়া সমান্তরাল। বিপরীত বাহু জোড়া সমান্তরাল। আর হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি আছে? যে সকল রম্বসই ট্রাপিজিয়াম, এটা হচ্ছে সত্য। সকল রম্বসই ট্রাপিজিয়াম, এটা সত্য। সকল ট্রাপিজিয়ামই সামান্তরিক, মিথ্যা। এটাও মিথ্যা। এখানে হচ্ছে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। সকল সামান্তরিক ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। আচ্ছা, লাস্টেরটা সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, এটা তো সত্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।